সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার শিরোনাম উন্নয়ন, বিদেশি চাপ এবং গবেষণা রিপোর্ট। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ, রয়েছেন বিজিএম এর সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর সাদেকা হালিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এর জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিনই আন্দোলন স্থগিত করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 9 দিন পর এমন ঘোষণায় উল্লসিত শিক্ষার্থীরা। জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে বাবলুকে অব্যাহতি দিলেন এরশাদ। আবারও মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল দলের সংসদীয় কমিটি। নকশায় সংশোধনী আনতে প্রায় 450 কোটি টাকা ব্যয় বাড়ল মালিবাগ মৌচাক ফ্লাইওভার প্রকল্পের। একনেকে সভায় সিদ্ধান্ত, দুর্ভোগ নিয়ে আশঙ্কায় স্থানীয়রা। জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপি চেয়ারপারসনের শ্রদ্ধা, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়াই এখন চ্যালেঞ্জ বললেন ফখরুল। সমাধি সরিয়ে না নিতে সরকারের প্রতি আহ্বান। এবং বরিশালে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ। নড়াইলে আরও এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা, দগ্ধ অবস্থায় টানা 1 সপ্তাহ আটকে রাখার অভিযোগ। আমরা শিরোনামগুলো দেখলাম। আজকে আমরা মূলত আলোচনা করব একটি সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রকাশিত একটি রিপোর্ট আমাদের গার্মেন্টস খাত নিয়ে। এই রিপোর্ট এবং আরও অন্যান্য যে বিদেশি চাপের কথা সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন কিভাবে বিদেশিরা চাপ দেয় নানা ইস্যুতে, সেই বিষয়ে বলেছেন। সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে একটি রিপোর্ট টিআইবি প্রকাশ করেছে গার্মেন্টস খাতের উপরে, সেই রিপোর্টের বিষয়টি নিয়ে এখানে বলে নেই। আমাদের এখানে আজকের এই আলোচনায় আমরা টিআইবির পক্ষ থেকেও একজনকে থাকার আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদেরকে ফোন করা হয়েছিল এই বিষয়ে আলোচনায় আসার জন্য, এবং বলা হয়েছিল বিজিএমের একজন থাকবেন, কিন্তু তারা আসতে অপারগতা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে তারা টকশোতে আসতে চান না। যার কারণে আমরা রিপোর্টটি কি আছে বা এই রিপোর্টটিতে কি বলার চেষ্টা করা হয়েছিল এবং এটার জবাবটা নিশ্চয়ই আপনারা দিবেন, সেই জন্য আমাদের এই আজকের এই আলোচনা। তো আমরা যেটা বলতে চাই জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে দিয়েই, যে রিপোর্টটি প্রকাশ হয়েছে আপনাদের গার্মেন্টস খাত নিয়ে, এবং এটা নিয়ে আপনারা একটা প্রেস কনফারেন্সও করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রোববার একটি বৈঠকও আপনাদের ছিল। গার্মেন্টস খাত নিয়ে আবারও একটা অশুভ তৎপরতা শুরু হয়েছে এমন কথা আপনারা বলছেন। এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সময় টিভির দর্শকদেরকে। আমরা টিআইবির এই রিপোর্টটাকে আমরা বলেছি যে এটা দূরভিসন্ধিমূলক। এটার কারণ হলো 28 তারিখে আমাদের কম্প্যাক্টের মিটিং হবে, যেখানে ইউরোপিয়ান বায়াররা আমাদের ভবিষ্যতে আমরা এই যে গত রানা প্লাজা এবং তাজরিনের ধসের পরে যে কম্প্যাক্ট সাইন হইল, সেই কম্প্যাক্ট নিয়ে আমাদের এটা মূল্যায়ন হবে যে আমরা কত দূর সামনে এগিয়েছি বা কি কি করেছি। ঠিক সেই মুহূর্তে এইরকম একটা রিপোর্ট, এটা অবশ্যই আমরা যেটা বলেছি যে দূরভিসন্ধিমূলক, উদ্দেশ্য প্রণোদিত। এবং আপনারা বলছেন বারবার যে এখানে মাত্র 74 জনের সাথে কথা বলে একটা রিপোর্ট, লাখ লাখ শ্রমিক, হাজার হাজার গার্মেন্টস মালিক এবং এর সাথে বায়ার, বিদেশি যারা ইন্সপেকশন করে, আইটিএস, এসজিএস, বাকি কাউকেই রাখেননি। টোটাল সাপ্লাই চেইনের A to Z পর্যন্ত ওনারা এখানে আলোচনায় এনেছেন, এবং সব জায়গায় ওনারা বলেছেন সব জায়গায় দুর্নীতি হয়। আমি প্রথমে একটা কথায় যাই, সেটা হলো ওনারা বলেছেন যে আমরা কমপ্লায়েন্স মেনটেন করি পয়সা দিয়া, ঘুষ দিয়া কমপ্লায়েন্স মেনটেন করা হয়। তো কমপ্লায়েন্সের নিয়মটা ওনারা হয়তো জানেন না। কমপ্লায়েন্স হলো আজকে একটা টিম গেল আপনার এখানে, অ্যানাউন্সডও যাইতে পারে, আনঅ্যানাউন্সডও যাইতে পারে, আপনি তাকে সামহাও না হয় ম্যানেজ করলেন,
কিন্তু পরবর্তীতে তো দুপুরে গেলে তো অবশ্যই লাঞ্চ করাবেন জিনিসটা তো এইটাকে ঘুষ ধরছে কিনা তা জানি না, মনে হয় টিআইবি ওটাকেই ঘুষ মনে করতেছে। কারণ ঘুষ দিয়ে কেউ তো তার চাকরি নষ্ট করবে না, কারণ হলো নেক্সট টাইম তো অন্য একজন যাবে। এমন না যে একেবারে রেগুলার একই লোক একটা ফ্যাক্টরিতে যাচ্ছে, তা কিন্তু না। আজকে একজন গেল, কালকে অন্য আরেকজন যেতে পারে, এবং অ্যানাউন্সড আনঅ্যানাউন্স সবসময় ভিজিট হয়। সো এখানে কমপ্লায়েন্স মেনটেন করব আমি। আর আমরা একটা ফ্যাক্টরিতে তো একটা বায়ারের কাজ করি না, আমরা 10টা বায়ারের কাজ করি। তো 10টা বায়ারের কাজ করলে 10 জনকে ম্যানেজ করা এটা কিভাবে সম্ভব, এটা যদি একটু ওনারা আমাদেরকে এসে বুঝিয়ে দিত, তাহলে হয়তো আমরা চেষ্টা করতাম, এত টাকা নষ্ট না করে হয়তো আমরা চেষ্টা করতাম, ঠিক আছে এইভাবেই চলা যায়। ওনারা কমপ্লায়েন্সের কথা বলছে, ওনারা বলছে কার্যাদেশ পাওয়ার জন্য ঘুষ দেওয়া হয়। আমাকে কি বায়ার টাকা দিলে পরে আমি বায়ারের কাছ থেকে কাজটা নিলাম, তাহলে আমার প্রফিটটা গেল কোথায়? এটা কি সম্ভব? প্রতিটা পয়েন্টেও কারখানার পক্ষ থেকে নকল কাগজপত্র তৈরি করা হয়। নকল কাগজপত্র তৈরি করে কি ব্যবসা করা যায়, এটাও আমাদের বোধগম্য হয় নাই। তারপরে কারখানা কর্তৃক ঘুষের বিনিময়ে বায়ার এজেন্টের ক্রয়ের সিদ্ধান্ত পাল্টানো যায়। তারপরে বলছে অ্যাক্সেসরিজ কারখানা, এইসব মানে আপনার সাপ্লাই চেইনে যা যা যুক্ত আছে প্রতিটা জিনিসের উপরে তারা আঙ্গুল তুলেছে। এখন আমার কথা হলো যে একটা সেক্টরে ৪৪ লক্ষ লোক কাজ করে, শ্রমিক কাজ করে, তার সাথে মিড লেভেলের লোক আছে, হাজার হাজার মিড লেভেলের লোককে ওনারা একুজ করেছে যে মার্চেন্ডাইজাররা ঘুষ খায়। মালিক পক্ষ, ক্রেতা, আপনার যারা এই যে ইয়ে করে আপনার ইন্সপেকশন করে, তাদের সবাইকে। এই জন্য আমরা বলছি যে এটা কোনো অবস্থায় আমাদের কাছে এটা গ্রহণযোগ্য না। এটা এই যে কম্প্যাক্টের মিটিং হবে, জিনিসটি যেটি হচ্ছে যে ঘুষ দিয়ে খারাপ মালের খারাপ নিম্ন কোয়ালিটি, ওটা আরেকটা বড় প্রশ্ন যে আপনি ঘুষ দিলেন, ঘুষ দিয়ে কোয়ালিটি ইন্সপেক্টর ইন্সপেকশন করে ফ্যাক্টরিতে। একটা বায়ারের কোয়ালিটি ইন্সপেক্টর আমার ফ্যাক্টরিতে যাবে, মালটা ইন্সপেকশন করবে। সে যদি বলে যে হ্যাঁ মাল ঠিক আছে, তাইলে আমি মালটা পাঠাতে পারবো। তো বায়ার কেন নিম্নমানের মাল? এখন ওরে ঘুষ যদি দেই, ও মালটা পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু প্রতিটা ব্র্যান্ডের প্রতিটা বায়ারের কিন্তু তাদের নিজস্ব ওয়্যার হাউস আছে ওখানে। তাহলে সেই ওয়্যার হাউসে ওরা কিন্তু আবার র্যান্ডম ইন্সপেকশন করে। কখনো যদি কোনো শপে আপনি মাল র্যান্ডম ইন্সপেকশনও আপনি পাস করে গেলেন, তারপরে যদি কোনো দোকানে দেওয়ার পরে যদি পরবর্তীতেও কখনো দেখা যায় যে কার্টুনটা খুললে খারাপ মাল, তাহলে কিন্তু ওইটা আমাদেরকে ফেরত নিতে হয়, অথবা ফেরত অনেক সময় নেওয়া হয় না, ওইখানে ওই দেশে গরিব মানুষকে তারা বিলি করে দেয়, দান করে দেয়, এবং আমাদের কাছ থেকে কিন্তু তারা ঠিকই টাকাটা কেটে নেয়। তো এখানে আজকের যুগে সাপ্লাই চেইনে আপনি আজকে একটা ফ্যাক্টরি কত পিস মাল কাটলো, কত পিস মাল লাইনে ইনপুট দিল, কত পিস মাল আউটপুট হলো, কত পিস মাল ওয়াশে গেল, কত পিস মাল কার্টুন হলো, প্রতিটা জিনিস ওই দিনই কিন্তু রাত্রেবেলা বায়ারকে আমাদের পাঠিয়ে দিতে হয়। সেই ক্ষেত্রে আজকের দিনে এইসব কথাবার্তা বলা, এই আইটির যুগে যেখানে আপনি আজকে কাপড় কত পিস কাটছেন সেটা আমরা রিপোর্ট দিতে হয়, তো সেখানে এইসব প্রশ্ন তো পুরোপুরিভাবে অবান্তর, এবং আমরা এজন্যই এটা প্রত্যাখ্যান করেছি। এবং ওনারা এত বড় একটা সেক্টর নিয়ে কথা বলার আগে কখনো আমাদের সাথে যোগাযোগও করেনি। ওনারা 74 জন লোকের উপরে কথা বলে তারপরে ওনারা এত বড় একটা সিদ্ধান্ত। আপনি যে 74 জনের কথা বললেন, মেথোডোলজি নিয়ে আমি আসবো। যিনি মেথোডোলজি নিয়ে কাজ করেন তার কাছে, ডক্টর সাদিকা হালিম, যে এইখানে আমি রিপোর্টটির সংক্ষিপ্ত একটি আমার কাছে আসছে, যেটা আমি ডাউনলোড করেছি। এখানে আমি তো আর এই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমার যেটা এখানে দেখছি যে গবেষণার উদ্দেশ্য হচ্ছে তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইনের বিভিন্ন ধাপে অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করা। মানে আমি আগের থেকে ঠিক করে নিয়েছি তৈরি পোশাক খাতের বিভিন্ন ধাপে অনিয়ম ও দুর্নীতি হয়, এবং সেটাকে চিহ্নিত করার জন্যই আমার এই গবেষণার উদ্দেশ্য। তো আগের থেকেই আমি ধরে নিচ্ছি। তো কি বলবেন আপনি, এটা কিভাবে? এটা একদম একটা বায়াসড হাইপোথেসিস, যে এই হাইপোথেসিসটা দিয়ে টিআইবি এই গবেষণাটি করেছে। এবং টিআইবির কাজ আমরা জানি যে আন্তর্জাতিকভাবে এনারা যে কাজটি করেন সেটা হচ্ছে যে দুর্নীতি সন্ধান করেন, কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে, কিন্তু তার আগে ধরে নিতে পারেন না যে বিজিএমইর যে গবেষণাটা তারা করলেন এই কারখানাগুলোর উপরে, যে সবগুলোর মধ্যেই দুর্নীতি হচ্ছে। তো সেটা আমি যখন মানে গবেষক হই, যদি আমি এরকম একটা বায়াসড হাইপোথেসিস নিয়ে
আমি গবেষণা শুরু করি, তখন আমার যে মনোভাবটা সেটা ওই আমি গবেষণার ওইটাকে উপর প্রমাণ প্রভাব, করার চেষ্টা হ্যাঁ, করি। ওইটার উপর প্রভাব বিস্তার করে। তো এখন আপনাদের আলোচনায় যেটা প্রথম যে প্রশ্নটা আপনি রাখছিলেন যে ৭৪ জন কেন, এখানে যেটা উনি বলেছেন সিদ্দিকুর রহমান, যে প্রায় ৪,০০০ আসলে কারখানা আছে যেটা সরকারি হিসাবে, এবং বেসরকারি হিসাবে প্রায় ৫,০০০ আছে, এবং উনি বলেছেন যে ৪৪ লাখ থেকে প্রায় ৪৪ লক্ষ শ্রমিক এখানে কাজ করেন, তার সাথে আরো যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, মিড লেভেলে আছেন, অংশীজন আছেন, বিভিন্নভাবে বাইরে থেকে যারা এটাকে সাহায্য করছেন তারাও আছেন। তো সেজন্য প্রথমে আমি একজন সমাজবিজ্ঞান হিসেবে আমার সাথে আমার যে সমস্ত কলিগ আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, আমরা আজকে আসলে গবেষণা নিয়ে একটু আলোচনা করছিলাম, তারা বলছিল যে কোনোভাবেই এটা কোনো স্যাম্পলিং এর মধ্যে আসে না, কেননা এটা রিপ্রেজেন্টেটিভ এনাফ না, এই কারণেই যে যেখানে আপনি 44 থেকে বিয়ন্ড 44 লাখ আপনার শ্রমিক এবং তার সাথে যারা আছেন অ্যাসোসিয়েটেড, তাহলে তার সংখ্যাটা অনেক বেশি, সেহেতু এটা প্রপোর্শনেটলি এখানে প্রতি লাখে দুইজন করে ইন্টারভিউ করা হয়েছে। আরেকটা বিষয় ওনারা যেটা বলছেন যে ওনারা যেখানে তারা ইন্টারভিউ করেছেন সেখানে ওনারা বলেছেন যে তথ্যের উৎস হিসাবে ওনারা আন্তর্জাতিক ক্রেতা, প্রতিনিধি, বাইং হাউস ইত্যাদি কর্মকর্তা, শ্রমিক, কমপ্লায়েন্স নিরীক্ষক, এনাদেরকে বিশেষজ্ঞ, আপনার শিপিং, মার্চেন্ডাইজ ইত্যাদি ব্যাংকারদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। আমরা ঠিক জানি না ওনারা কোথায়, কাকে, কিভাবে এটা সাক্ষাৎকারটা ওনারা গ্রহণ করেছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং, যেখানে সরকারি যেটা সেকেন্ডারি সোর্সে ওনারা সরকারি প্রতিবেদন, গবেষণা প্রতিবেদন ইত্যাদি পত্রপত্রিকায় যেগুলো প্রকাশিত হচ্ছে তার একটি অ্যানালিসিসের মানে ওনাদের এই রিপোর্টে রিফ্লেক্টেড হয়েছে। তো প্রথমে আমি বলবো যে স্যাম্পলিং এর জায়গাটায় এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আর যেটা সবচেয়ে বড় বিষয় যে এই যখন এর কাজটা হচ্ছে তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইন অনিয়ম ও দুর্নীতি মোকাবেলায় অংশীজনের করণীয়, খুবই ভালো কথা, আমরা অভিনন্দন জানাই এই ধরনের একটি গবেষণাকে। কিন্তু যাদেরকে নিয়ে এই গবেষণাটা হচ্ছে, আমরা সবসময় গবেষণা করার সময় এই জিনিসটা ভাবি যে আজকে যদি আপনি বলেন আমাকে যে সময়ের এই সম্পাদকীয় কেমন হয় এটার উপর একটা গবেষণা করেন, আমি কিন্তু ইনফর্মালি প্রথমে সময় চ্যানেলে এসে সময়ের কর্মকর্তাদের সাথে এটা শেয়ার করব যে এটা হচ্ছে আমার ফাইন্ডিংস। এখন আপনি আমাকে কিন্তু তার উপর একটা ফিডব্যাক দিবেন। এখানে আমরা বলি যে একটা একটা প্রশ্ন চলে আসছে যে আমার এথিক্সটা কোথায় ছিল। আমরা যখন আপনার বড় আকারের গবেষণা করি, উচ্চতর ডিগ্রি, আমি যখন পিএইচডি করেছি ম্যাকগিলে, আমাকে কিন্তু একটা এথিক্স কমিটির মাধ্যমে আসতে হয়েছে বাংলাদেশে ফিল্ড ওয়ার্ক করতে, এবং সেই লেটারটি আমাকে সবাইকে দেখাতে হয়েছে যে আমি এই গবেষণাটা করছি। এবং যখন আমি কাজটি শেষ করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টের উপর আমার কাজ ছিল, ফরেস্ট্রির উপরে, আমি কিন্তু একটা প্রিলিমিনারি ফাইন্ডিংস তাদের সাথে আলোচনা করে তারপর আমি ফেরত চলে গেছি আমার ডিসার্টেশনটা লেখার জন্য। তাহলে ওনাদের কাছে এটা ওনারশিপটা কিন্তু ওনাদেরকে নিয়ে আমি কাজ করব, কিন্তু আমি ওনাদের সাথে শেয়ার করিনি রিসার্চ ফাইন্ডিংসটা প্রথমে। তো এই জায়গাটা কিন্তু আমি মনে করি যে ভবিষ্যতে আমি টিআইবির এটা একটা ধারাবাহিক ব্যবহার আমি বলবো। কারণ আমি আরেকটা গবেষণা 2012 সালের 14 অক্টোবর ওনারা প্রকাশ করেছিলেন সংসদ সদস্যদের উপর, যে ওনারা সবাই দুর্নীতিগ্রস্ত এবং প্রায় 97.3% নেতিবাচক কাজ করে। আমি 3 রাত জেগে রিপোর্টটা যখন অ্যানালিসিস করেছি আমার কলিগদের সহযোগিতায়, তখন আমরা দেখছি যেটা পুরোটাই একটা ফ্লড মেথোডোলজি। ওনারা কেবলমাত্র সচেতন এবং 4টি পত্রিকায় প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে, যেখানে ছিল 91.7% নেতিবাচক, আর ওনাদেরটাতে কিন্তু 97। তো আমার মনে হয় যে ওই 4টি পত্রিকাও তাহলে হয়তো বা রিপোর্টাররা ইচ্ছা করে হয়তো বা সংসদ সদস্যদের কাছে ভালো থাকার জন্য হয়তো কম বলেছিল। পত্রিকা তো নেতিবাচক ঘটনা ঘটলেই রিপোর্টটা প্রকাশ হবে, পজিটিভ ঘটনা তো না। তার উপরেও টিআইবিটা নেগেটিভ। আচ্ছা, যদি নেগেটিভ হতো, যদি মেথোলজিক্যালি কোনো এরর না থাকতো, তাহলে এটা গ্রহণযোগ্য হতো। কিন্তু সেখানে ওনারা 600 স্যাম্পল কোথায় করেছেন, ওনাদের যে প্রতিটি জেলায় জেলায় সচেতন নাগরিক কমিটি আছে, শোনাক, তাদেরকে ওনারা লিড কোয়েশ্চেন দিয়ে ইন্টারভিউ করেছেন। এইখানে এটা একটা এক্সিকিউটিভ সামারি। আমি বড় রিপোর্টটা আজকে ডাউনলোড করতে পারিনি, আর চেষ্টা করেছি কারণ জানি এরর দেখাচ্ছিল। তো সে কারণেই আমি জানি না এখানে কি ধরনের কোয়েশ্চেনিয়ার আসলে ব্যবহার করা হয়েছে, যেটা দেখার আমার ইচ্ছা থাকবে। আর একটা বিষয় যেটা সার্ভের কথা উনি বলেছেন কিছুটা, আমরা জানি যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স কিন্তু 3টি সার্ভে করেছে। সেখানে একটা এবং সার্ভে এমনভাবে বলে নাই যে কমপ্লায়েন্স, যেটা টিআইবি ক্লেম করছে যে পণ্যের মান, পরিমাণ ও কমপ্লায়েন্সের ঘাটতির কারণে ঘাটতি ঢাকার জন্য ওনারা দুর্নীতি করেন। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে 3টে সার্ভে করলো,
তাদের সাথেও ন্যাপ, আরেকটা ন্যাপ আছে ন্যাশনাল ন্যাপ। জি। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান Okay. ন্যাপ তো যেটা তাদের সাথে কিন্তু আপনার এদের ফাইন্ডিংস এর দ্যাট কোনো মিন্স মিল নেই। 100% ফ্যাক্টরি কভার করছে। জি হ্যাঁ তিনটে সেখানে initiative। সেখানে হ্যাঁ বিশেষ করে সাভারে যে রানা প্লাজা ধসের পরে আমরা কিন্তু সুধী সমাজ থেকে কাজ করতে যে যদিও আমরা পুলিশের কাছে মার খাই আমার কলিগরা, সেটাও আমার এখানে উল্লেখ করা প্রয়োজন। অনেক সময় বিজিএমই আমাদেরকে বন্ধু হিসাবে দেখেন না, কিন্তু যখন গবেষণার কাজ আসে তখন হয়তো ওনারা মনে করেন যে হ্যাঁ ওনাদের সাথে আমরা কিছু কথাবার্তা বলি। সেই জায়গাটায় আমি উল্লেখ করতে চাই যে সেখানে অনেক বেশি মনিটরিং, অনেক বেশি দৃষ্টি দেওয়া হচ্ছে। অবশ্যই ওনাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি মনে করি যেভাবে এই গবেষণাটা করেছে এবং টিআইবির এখানে কি উদ্দেশ্য এটা আসলে পরিষ্কার নয়। যে এই উদ্দেশ্য নিয়েই বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, যে যেটা বলা হয় যে আমাদের যখন উন্নয়ন, আমরা আমাদের শিরোনামের অংশ আছে উন্নয়ন, বাংলাদেশ যখন চারদিকে একটা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে, আমরা দেখি যে বিশ্ব মন্দার ক্ষেত্রে যখন মন্দার কারণে বিভিন্ন দেশের যখন প্রবৃদ্ধির হার 3 ±3-এর কাছাকাছি, সেখানে আমরা 6-এর উপরে প্রবৃদ্ধি অর্জন করছি, 6.5-এর কাছাকাছি অর্জন করছি, তার দ্বিগুণ। তো বাংলাদেশ একেবারে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে চলে গেছে এবং আরও আগামীতে আরও যাবে। তো এরকম সময় বাংলাদেশকে দমিয়ে রাখার একটা অপচেষ্টা অবশ্যই আছে। তো এবং বলা হচ্ছে এই জন্যই বাংলাদেশের মূল যে আমাদের এই অর্থনীতির এটা উঠে আসার মূলত ভিত্তি কৃষি, আমাদের ওয়েজ আর্নার্স যারা প্রবাসী শ্রমিক এবং গার্মেন্টস, এই 3টা পা আমাদের অর্থনীতির। 3টা পার একটা পা যদি ভেঙে দেওয়া যায়, গার্মেন্টসকে যদি ভেঙে দেওয়া যায়, গার্মেন্টস এবং ভেঙে দেওয়ার অনেক চেষ্টা বারবার হয়েছে, আপনি কি বলবেন যে সেই চেষ্টাই চলছে এখন? আসলে সেরকমই মনে হচ্ছে, কারণ এটা আজকে নয়, যখন জিএসপি বন্ধ করে দেওয়া হলো, ওনারা ভালোই জানেন তারা কিন্তু ট্যাক্স দিয়ে ওখানে বিক্রি করেন, আমরা তারা GSP ট্যাক্স ফ্রি পাই নন, না। তারা পান না, তবুও ওই জিএসপি প্রচার করে তাদেরকে হেয় করার জন্য ওটাকে করা এবং জিএসপি ওই প্রচার করার কারণে ওনাদের রেট কমাতে হয়েছে। রেট কমাতে হবে। আমাদের প্রাইস কমে যায় আমাদের। তার মানে আক্রমণটা কিন্তু তখনও শুরু হয়েছিল এবং সেই আক্রমণেরই ধারাবাহিকতায় আজকের এই আক্রমণ হচ্ছে কিনা এটা নিয়ে আরেকটা রিসার্চ করতে পারেন আপনি, যে এই দুটোর মধ্যে কোনো মিল আছে কিনা। আর বিষয়টি এই যে দুর্নীতি নিয়ে আমাদেরকে বলা, দুর্নীতি কোথায় নাই? ওনারা যেসব দেশ থেকে টিআইবি পয়সা পান, মানে ও তার ফান্ড যারা দেয়, সেই সব দেশে দুর্নীতি হয় না। এমনও তো হতে পারে যে যেটা আমরা বলি যে সেই সব দেশ কিছু লবিস্ট নিয়োগ করে বিভিন্ন দেশে। তো টিআইবি কি আসলে সেই ধরনের কোনো লবিস্টের কাজ করছে কি না, এটা নিয়েও গবেষণা হতে পারে। কারণ তারা দেখছে বারে বারেই আমাদের আঘাত করছে। সংসদ নিয়ে, সংসদ হলো একটা সার্বভৌম ব্যাপার, ভালো মন্দের ব্যাপার না। তারা 16 কোটি লোককে রিপ্রেজেন্ট করেন, ওখানে তারা যে ভাষায় কথাবার্তা বলেছে, এতে তাদের তো এই দেশে থাকার অধিকার থাকে বলে মনে করি না। তো সেই জন্যে তারপরে এই একটা ঘটনা ঘটালো গার্মেন্টস নিয়ে, তাদের এই আঘাতগুলো দেখে মনে হচ্ছে যে তারা কি ওই প্লান্টেড কোনো লবিস্ট, জাস্টিসদেরকে নিয়েও তারা কথা বলেছে। সবাইকে নিয়ে বলছে না, তারা হয়তো বলবেন যে দুর্নীতি ধরা আমাদের কাজ। আচ্ছা, এখানে গার্মেন্টস সেক্টর সম্বন্ধে আরেকটা বলি, এটা তো কোনো সরকারি অফিস না। এদেরকে পৃথিবীর বাঘা বাঘা দেশের সাথে, ভারত, আপনার ভিয়েতনাম, চায়না, সবচেয়ে চায়না, বড়। এদের সঙ্গে কম্পিট করে আপনার বিক্রি করতে হয়। এবং ওই সমস্ত দেশের ক্রেতারা তারা কেন কিনবে যদি কোয়ালিটি ঠিক না থাকে? কোয়ালিটি মানে ওপেন মার্কেটের মূল কথাই হলো যে ওপেন মার্কেটে ডিসাইড করবে সস্তায় ভালো জিনিস। সস্তায় কোয়ালিটি। জি। তো সেখানে তো দুর্নীতির স্কোপ খুব কমই থাকে। তো তারপরেও কেন এখানে আঘাত করা হলো? এই জন্যই তারা বাংলাদেশের লবিস্ট হিসেবে কাজ করছেন কিনা, প্লান্টেড লবিস্ট, এটা এই প্রশ্ন উঠতেই পারে। আরেকটি কথা এখানে আসছে দুর্নীতির প্রসঙ্গে, মাননীয় প্রধানমন্ত্রী কথাটা তুলেছিলেন যে আমাদের শুধু বড় প্রজেক্ট না, বাংলাদেশের একটা প্রাইড, একটা গর্বের বিষয় ছিল পদ্মা সেতু। তিনি সেদিন তো খোলাখুলি বলে ফেলছেন যে কথাটা আমরা নানাভাবে আমাদের কানেও এসেছিল। তিনি খোলাখুলি বলে ফেললেন যে একটি ব্যক্তির জন্য তাকে একটি পদে রাখা হয়নি বলে, তাও তিনি দেয় না, কোর্টের আদেশে হয়েছিল, সেই জন্যে এটাকে বন্ধ করা হয়েছিল। এই প্রসঙ্গে আমি রেলিভেন্ট কতগুলো তথ্য শুধু দেই। আপনারা নিশ্চয়ই জানেন, সংবাদ জগতে আছেন, ডক্টর ইউনূসের কিছু ইমেইল গিয়েছিল, কি নাম ওনার, আমেরিকান
হিলারি হিলারি ক্লিন্টনের কাছে। এবং হিলারি ক্লিন্টন ফোন করেছিলেন তখনকার বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে, এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট যেটা ক্যান্সেল করলেন সেটা তো নাটকীয়। শেষ দিনে হ্যাঁ, কতগুলো কর্পোরেট ওয়ার্ল্ডে কিছু নিয়ম কানুন আছে, এই ধরনের ডিসিশন সাধারণত 2-1 দিন আগেই হয় পর্যবেক্ষণ করে, কিন্তু উনি যাবার আধা ঘন্টা আগে সই করলেন মানেই হলো অনিচ্ছাকৃতভাবে তিনি করতে বাধ্য হয়েছেন। কারণ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট তো আমেরিকাই করে, সেই আমেরিকার ক্লিন্টনের মতো ক্লিন্টনের মতন লোক যদি ফোন করেন তাহলে তার পক্ষে তো মুশকিল হয়ে যায়। নিশ্চিত তিনি খুব দুর্বল প্রেসিডেন্ট ছিলেন, তাও ঠিক। ওরকম প্রেসিডেন্ট হলে আধা ঘন্টা পরে চলে যাবেন, সই না করেই চলে যেতেন। তিনিও দুর্বল ছিলেন। এবং এরপরে আমি খবর পেয়েছি যতদূর, বাংলাদেশ ডেস্কে যিনি ছিলেন তার তো কোনো দোষ নেই বেচারা, হি ওয়াজ রিমুভড। এবং বিশ্বব্যাংকের তো একটা বডি আছে, তো সেখানে এই ঘটনার পরে সিদ্ধান্ত, এটা আপনারা জেনে থাকবেন হয়তো, সিদ্ধান্ত হয়েছে যে এরপর থেকে দুর্নীতির অভিযোগে কোনো প্রকল্প বাতিল করা যাবে না, প্রমাণ না দুর্নীতির বিচার হবে বা তদন্ত হবে, কিন্তু তারপরে কিন্তু বাতিল করা যাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত। তার মানে যে ডালমে তো কুছ কালা হয়, তা নাহলে এই সিদ্ধান্ত কেন হলো? আচ্ছা, এ প্রসঙ্গে তাহলে ইউনূস সাহেবের কথা যখন উঠলই আমি কিছু এর সঙ্গে যোগ করি। এই কথাটা আগেও আমি বলেছিলাম, তিনি আমাদের গর্ব ঠিকই, বাংলাদেশ থেকে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, কিন্তু এই প্রশ্নও করা যায় একজন বাঙালি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সিভিল অ্যাওয়ার্ড পেয়েছেন, এটার পেছনের কি ব্যাপারটা কি? অনেকেই বলে থাকেন, এগুলো তার লেখাপড়া থাকে না কোথাও, যে তাকে আমেরিকা এত বড় স্বীকৃতি, মানে আমেরিকার সিভিল অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিল অ্যাওয়ার্ড পাওয়া, তার মানে আমেরিকার জন্য কন্ট্রিবিউট করেছেন, উনি আমেরিকান সিটিজেন, আমেরিকার জন্য কন্ট্রিবিউট করেছেন। তো সেটা কেন, কি হিসেবে? সেখানেও হয় যে তিনি একজন অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন লবিস্ট হয়তো হতে পারেন আমেরিকার, এবং সেই লবিস্ট হিসেবে যদি সাকসেসফুল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এবং নিয়ে আমরা গর্বও করতে পারি যে একজন বাঙালির সন্তান হয়ে এত বড় লবিস্ট তিনি হতে পেরেছেন, সে গর্ব আমরা করি। কিন্তু এই হলো, এবং আরেকটা ব্যাপার তাহলে বলি তার সঙ্গে, 2-4 বছর আগের কথা, কেনিয়াতে একটা কনফারেন্স হয়েছিল, যে কনফারেন্সে বিশ্ববিখ্যাত কয়েকজন ব্যক্তি যোগদান করেছিলেন মাইক্রো ক্রেডিট এগুলোর উপরে, ডক্টর ইউনূসও ছিলেন তার মধ্যে একজন। তো উদ্যোক্তারা ওইসব প্রথিতযশা ব্যক্তিদের জীবনী সম্বলিত, ছবি সম্বলিত একটা পুস্তক বের করেছিল, তার অরিজিনাল একটা কপিও আমি পেয়েছিলাম। সেখানে লেখা ছিল, আমি খুব অবাক হয়ে দেখলাম, কেনিয়াতে ওখান থেকে প্রকাশিত ওই কনফারেন্স উপলক্ষে, ডক্টর প্রফেসর ইউনূস ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ বাংলাদেশ। বিশ্বাস করতে পারেন? আমি ওটাকে দেখাতে পারি, আমি কোন টেলিভিশন, 71 টেলিভিশনে বইটি দেখিয়েছিলাম দর্শকদের, যে আপনারা নিজেরা পড়েন, বইটি অ্যাভেলেবল, ঢাকাতেই পাওয়া যায়। তো কিন্তু সেটা নিয়ে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে অবশ্যই এটা প্রতিবাদ জানানো, আমরা খোঁজ নিয়েছিলাম থেকে গেল ব্যাপারটা। জি, ওটা গিয়েছিল ইউনূস সেন্টার থেকে, জীবনীটা। তো ইউনূস সেন্টার থেকে, অর্থাৎ তারই প্রতিষ্ঠান, সেখান থেকে তার জীবনীতে যদি লেখা হয় হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স, তাহলে ফাউন্ডিং ফাদার বাংলা করে দিই দর্শকদের সুবিধার জন্য, তিনি বাংলাদেশের স্রষ্টা, স্থপতি। তো তাহলে বঙ্গবন্ধু, যেটা আমরা বঙ্গবন্ধুকে বলি, বঙ্গবন্ধু দেশের আমাদের জাতির পিতা। আমরা একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি শেখ জাহাঙ্গীর আলম, আমি গার্মেন্টস সেক্টরেরই লোক। জি, আমি জানতে চাচ্ছিলাম যে টিআইবি যে রিপোর্টটা করলো, এটা তো অত্যন্ত দুঃখজনক এবং আপত্তিকর এবং ভিত্তিহীন। এই রিপোর্টের মিনিমাম কোনো বাস্তবতার সাথে ন্যূনতম মিল নাই। কিন্তু আমাদের এখন বিজেপিতে যিনি প্রেসিডেন্ট আছেন, উনি অত্যন্ত লম্বা সময় বিজেপিতে আছেন এবং অত্যন্ত ভালো, অভিজ্ঞ, দক্ষ, যোগ্য, সব দিক থেকে আমরা ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু দুঃখের বিষয়, যেভাবে প্রতিবাদটা হওয়া উচিত ছিল, কিন্তু উনি সেভাবে করেন নাই। মানে আমরা যেভাবে আশা করতেছি সেভাবে উনি করেন নাই। তো ওইটা কি কোনো সরকারের চাপ আছে, অথবা টিআইবির চাপ আছে, অথবা অন্য কোনো হিডেন কোনো জায়গা থেকে চাপ আছে কিনা ওনার উপরে,
এটা আমার জানার বিষয়বস্তু। ধন্যবাদ আপনাকে। মানে আমি- আমি আরো ক্লিয়ার করি যে আপনি আমেরিকায় বেশিরভাগ মাল সাপ্লাই করেন, এখন করলে তো অন্য রকমের চাপ আপনাদের না, বাইরের তরফ থেকে চাপ আসবে কি? আমি সাংবাদিক, আপনাকে ধন্যবাদ আপনারা একটা সংবাদ সম্মেলন জাহাঙ্গীর ভাই। করেছেন। আমি সাংবাদিক সম্মেলনে বলেছি এই প্রতিবেদনটি একেবারেই ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, সত্যের অপলাপ এবং দূরভিসন্ধিমূলক। তাই আমরা একে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছি। আমাদের মনে হয় টিআইবিকে গবেষণার মেথোডোলজি আরও ভালোভাবে জানতে হবে। কারণ ৭৪ জনের সাক্ষাৎকার নিয়ে লক্ষ লক্ষ লোকের, শ্রমিক, উদ্যোক্তা এবং ক্রেতার এই শিল্পকে ঢালাও মন্তব্য করার জন্য। আচ্ছা, যাই হোক, লাস্টলি আমি বলেছি সেটা হলো প্রতিবেদনে ক্রেতা অনুমোদিত সাবকন্ট্রাক্টের কথা বলা হয়েছে। তারপরে বলছি প্রতিবেদন অনুযায়ী ঘুষ দিচ্ছি নিম্নমানের পণ্য কেনার জন্য, যেখানে আমরা অ্যাকর্ড অ্যালায়েন্স নিয়ে কাজ করছি। আচ্ছা, আমরা জানতে চাই টিআইবি গবেষণার জন্য বিদেশ থেকে অর্থ পায় কিনা। এই অর্থ তারা গবেষণার কাজে ব্যবহার করছেন, নাকি শিল্পকে অশান্ত করার জন্য, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য ব্যবহার করছেন। এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ প্রদর্শন করার সাহস তারা কোথার থেকে পেল, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানাচ্ছি। আমরা এভাবেই বলেছি এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, জনাব জাহাঙ্গীর হয়তো বলছেন আপনাদের হয়তো নমনীয়, পুরোটা দেখেননি। আপনারা না, এই অনুরোধটাকে বলছে উনি আপনারই একজন সদস্য, উনি নিজেই পরিচয় দিলেন গার্মেন্টস ব্যবসা করেন, হয়তো আপনাদের একজন সদস্য। তো উনার কথা হচ্ছে অনুরোধ না, আপনারা কেন অ্যাকশন, যে হ্যাঁ কেন এই রিপোর্ট মিথ্যা প্রমাণিত হবে না, বা কেন এদের মেথোডোলজি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, বা কেন এটা নিয়ে মানে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না, সেই প্রশ্নই হয়তো উনি তুলবেন। হ্যাঁ, সেটাই আমি বলছি যে আপনারা আইনগত কোনো পদক্ষেপ যাবেন। বৃহস্পতিবারের টিআইবি রিপোর্টটা করছে, শুক্রবার দিন ছুটির দিন, কিন্তু আমরা যদি সিরিয়াসই না হইতাম, শুক্রবার কিন্তু ছুটির দিন, আমার বিজেএমইতে কোনো লোক নাই। আমি শুক্রবার দিনই নামাজের পরে এসে এই বিবৃতিটা বানিয়ে সাংবাদিক সম্মেলন করেছি এবং আমি সাংবাদিকদেরকে প্রথমেই ধন্যবাদ দিছি যে ছুটির দিনে আপনাদেরকে স্বল্প সময় নোটিশের জন্য আপনারা এখানে আসছেন, এই জন্য আপনাদের ছুটি নেই সাংবাদিকদের। যাই হোক, আমাদের তো ওই দিন ছুটির দিন। তো তারপরে আমি শুক্রবারে এই সাংবাদিক সম্মেলন করেছি। এরপরে আমি লয়ারদের সাথে কথা বলতেছি, তাদেরকে আমি চিঠি দিব এবং উকিল নোটিশ পাঠাবো। এবং তারপরে যদি আমি লয়ারের সাথে স্যাটিসফাই হই যে হ্যাঁ আমি কেস করা উচিত, আমি তাদের বিরুদ্ধে কেস করব। আমি কোনো অবস্থায় আমার সেক্টরকে, এত বড় একটা সেক্টরকে, যেই সেক্টরের উপরে এই দেশ চলতেছে, আমরা সবাই স্বীকার করি যে হ্যাঁ আপনি একটু আগে বলছেন 3টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছি আমরা। আমি এই সেক্টরের লোক দেখে আমি বলছি না, আমাদের এই সেক্টরে ব্যবসা করতে, সত্যি কথা বলতে কি, আমি 31 বছর এই ব্যবসার সাথে জড়িত, আমার বয়সই শেষ হয়ে গেল প্রায় এই ব্যবসা করতে করতে। তো আমাদের এই ব্যবসায় যেই কষ্ট, আমাদের 24 ঘন্টা আমাদের মোবাইলটা অন থাকে, 24 ঘন্টা আমাদেরকে কাজ করতে হয়। কারণ আমার এখানে যখন দিন, ওখানে রাত্র, ওখানে রাত্র, এখানে দিন। আমাদেরকে এইভাবে কষ্ট করে কাজ করতে হয়। আমাকে কম্পিটিশনে কার সাথে যেতে হয়? চায়নার সাথে যেতে হয়, ভিয়েতনামের সাথে যেতে হয়, যাদের এফিসিয়েন্সি লেভেল আমার থেকে ডাবল, তাদের সাথে আমাদেরকে কম্পিট করে কাজ করতে হয়। টার্কির মতো দেশের সাথে আমাকে কম্পিট করে চলতে হয়। তো সেই জায়গায় আমাদেরকে নিয়ে কথা বলবে, এটা তো কখনোই কাম্য হওয়া উচিত না। যেখানে আমি বাদ দিলাম ফরেন কারেন্সি আর্ন করি আমরা 81%, 82%, ফরগেট অ্যাবাউট দ্যাট, কিন্তু আমার এমপ্লয়মেন্টের সাথে সাথে আপনি যে লোকটা কলা বিক্রি করে সন্ধ্যার সময়, যে লোকটা টিফিন বিক্রি করে, গার্মেন্টস কর্মীর কাছে বিক্রি করে, রিক্সায় যে চলাচল করে, আপনি ঢাকার থেকে ডেইলি কতটা ট্রাক আপনার চিটং যায়, কতটা ট্রাক চিটং থেকে ঢাকায় আসে, এই যে ট্রান্সপোর্ট, আপনি ব্যাংকে আপনি 55 to 60% প্রফিট করে ফ্রম এই আরএমজি সেক্টর থেকে। কারণ আপনি 25 বিলিয়নের উপরে তারা কমিশন কাটে। আবার তারা একটা কাগজ, এরকম স্যার ব্যাংকে ছিলেন, উনি জানেন, আমরা এরকম একটা কাগজ আমার কমার্শিয়াল সব টাইপ করে সিল টিল মেরে নিয়ে যায়, ওরা একটা ইনিশিয়াল দেয়, 1000 টাকা কেটে নিয়ে গেল। এইভাবে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে ব্যাংকরা টাকা নেয়। তারপরে তো আগে 17-18%, 20%, আমরা যখন ব্যবসা শুরু করছি তখন 18-20% ইন্টারেস্ট ছিল। এখন না হয় এটা কমতে কমতে 12 আসছে। 12 কার জন্য? আমি আজকে বার্গেনিং করতে পারি, আমার জন্য 12। এখনো কিন্তু সাধারণ লোকের জন্য 14%-এর উপরে, কম না। নতুন যারা এই যে কষ্ট করে এই ব্যবসা করি, এটা কার জন্য? দেশের জন্য। আমার কিন্তু আজকে এই প্রয়োজন নেই এই ব্যবসা করার, আমি কিন্তু অন্য কিছু করে চুপচাপ থাকতে পারি, চুপচাপ খেতে পারি।
কিন্তু আমরা এই দেশের জন্য কাজ করি। সেই দেশের লোককে এইভাবে অপমান করা, এটা কোনোভাবেই, আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, কোনোভাবেই আমরা এটা ছাড়বো না। আমি এটা শেষ দেখে ছাড়বো। উনি হয়তো এটাই আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলেন যে আপনার আইনগত পদক্ষেপ নেবেন কিনা। আমি আরেকজন দর্শক অপেক্ষা করছেন, তার প্রশ্ন নিয়ে নেই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হোসাইন বলছি চট্টগ্রাম থেকে। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, বিদেশি টাকায় পরিচালিত এই বাংলাদেশের টিআইবির মতো এরকম এই মির্জাফর প্রতিষ্ঠান বা ব্যক্তিগুলাকে কন্ট্রোল করার জন্য আমাদের রাষ্ট্রের কোনো আইনি কাঠামো আছে কিনা? এদেরকে কন্ট্রোল না করলে তো আমাদের দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এরা তো মানে উই পোকার মতো ভিতরে কেটে ফেলতেছে আমাদের। ধন্যবাদ আপনাকে। ডক্টর সাদেকা হালিম, এই বিষয়ে আপনি বলেন, তারপরে আমরা জনাব ইব্রাহিম খালেদের কাছে আসবো এই বিষয়ে। আপনি যদি বলেন যে এইভাবে গবেষণা রিপোর্ট, মানে গবেষণা রিপোর্ট করতে হবে, যদি মানে এটাই বলতে চাচ্ছেন উনি যে একটা মেথোডোলজির মধ্যে দিয়ে বা মেথোডোলজি অনুসরণ করতে বাধ্য করা, সেই বিষয়টি বলতে যাচ্ছেন যে না, আসলে খুব সুন্দর একটি মন্তব্য দিয়েছেন উনি। আমি একটু বলি জনাব সিদ্দিকুর রহমানের উদ্দেশ্যে, যে উনি বলেছেন যে উনিরা জানতে চান যে টিআইবি কি পরিমাণ বিদেশি অর্থ পান গবেষণা করার জন্য বা অন্যান্য খাতে ব্যয় করার জন্য। এটার জন্য কিন্তু ওনারা তথ্য অধিকার আইন ব্যবহার করতে পারেন, এবং টিআইবি কিন্তু তথ্য অধিকার আইনকে অনেক প্রমোট করে। আমি ওনাদের সাথে প্রায় কাজ করেছি এবং এখনো কাজ করি। সেখানে এই আরটিআইটা ইউজ করতে পারেন যে কোন কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এবং গবেষণা খাতে কি পরিমাণ কিন্তু অর্থ যখনই আসছে। আমি বলি টিআইবির এখানে কেউ নেই, তো টিআইবি কে যখনই অভিযুক্ত করা হয় বা কিছু বলা হয়, তখন টিআইবি 3-4 দিন আগের পত্রিকা দেখলেও দেখবো যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ যখন বলেছেন, অভিযুক্ত করেছেন, তখন টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের সব হিসাব সরকারের কাছে আছে। তো সব হিসাব সরকারের কাছে যদি থাকে, সরকার যদি অভিযুক্ত করে, তাহলে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তাহলে কি না, সব টাকা তো সব হিসাব যেটা আছে সেই টাকা হয়তো দেশে আসছে, বাকি টাকা তো দেশে আসতে হবে এমন তো কোনো কথা নাই। বহু টাকা তো বিদেশি আছে, বহু জনের টাকা বিদেশে আছে, তাহলে ওনাদের টাকাও বিদেশে থাকতে পারে। মানে আপনি যে লবিস্টের কথা যেটা বলছিলেন, সেটা ওনাদের টাকাও বিদেশে থাকতে পারে। এটা তো এমন না যে আমরা অতটুকু যাব না, যেহেতু ওনাদের কেউ আজকে আসেননি, যেহেতু কেউ নেই। এবং এটা একটু উল্লেখ করি যে আসলে আমি এই দ্বিতীয়বার আর কি মিডিয়াতে কথা বলছি। আমি আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়েছিল, ডক্টর ইফতেখারের সাথে আপনি কথা বলেছেন। আমার সাথে আমি ছিলাম, কিন্তু পরবর্তী যখন আরো 2টি চ্যানেল আমাকে ডাকলো, তখন আর টিআইবির কোনো প্রতিনিধি অংশগ্রহণ করেনি। তো এইটা যখন টিআইবি এত স্বচ্ছতা দাবি করছেন, এত মানে অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন, দুর্নীতি অ্যাড্রেস করছেন, তখন আমার মনে হয় যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে ওনাদের প্রতিনিধি থাকা উচিত। কেননা আমাদের ভাইরা যেসব প্রশ্ন করছেন তার অনেক উত্তর ওনারা নিজেরা দিতে পারতেন। অথবা আমার যেটা, আমি মিডিয়ার লোক হিসেবে যেটা মনে করি যে আমি একটা রিপোর্ট প্রকাশ করব, যাকে নিয়ে রিপোর্ট প্রকাশ করব তাকেও আমন্ত্রণ জানাবো, আপনি আসেন, আমি একটা আপনাদের সম্পর্কে রিপোর্ট প্রকাশ করব, আপনি বলবেন, সাংবাদিকরা থাকবেন এবং অংশীজন স্টেক হোল্ডার যারা যারা আছেন তারাও থাকবেন, সবাই কথা বলবেন আমাদের রিপোর্টের ভিত্তিতে। তার ভিত্তিতে আমরা সাংবাদিকরা সবকিছু মিলিয়ে একটা রিপোর্ট করতে পারবো। তবে এখানে একটা পলিটিক্সের কথা আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, যেহেতু আমরা এই ধরনের কোর্স পড়াই, সোশ্যালজি অফ ডেভেলপমেন্ট বা ইস্যুজ ইন সাউথ এশিয়া, যেখানে আমরা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কি ভূমিকা হয়, বিশেষ করে তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলিতে এই তাদের আচরণটা কেমন হয়, সেগুলো নিয়ে কিন্তু আমরা অনেক মানে তাত্ত্বিক ব্যাখ্যাও দেই, বাস্তবে আমরা কি দেখি সেটাও বলি। এই ক্ষেত্রে টিআইবি একটা কেস ইন এ পয়েন্ট, বিকজ টিআইবি যদিও আমরা জানি তারা তো ক্রেডিট নিয়ে কাজ করে না, তারা অ্যাডভোকেসি করে, অ্যাওয়ারনেস করে এবং এই ধরনের গবেষণা করেন, যেটা নিয়ে আমরা আরো বিভ্রান্তির মধ্যে পড়ছি। কিন্তু কেন আমরা টিআইবি কে সেভাবে কোয়েশ্চেন করতে পারছি না, কেন সরকারও সেরকম পদক্ষেপ নিতে পারে না? সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে কাঠামো বা রাষ্ট্র যেভাবে কাজ করে, অন্যান্য উন্নত বিশ্বের সঙ্গে সম্পৃক্ততা যখন থাকে, বিশেষ করে দেখবেন টিআইবি হচ্ছে বাংলাদেশ চ্যাপ্টার, এটার হেড অফিস হচ্ছে জার্মানিতে, বার্লিনে। আমি সেখানেও আমি গিয়েছি, রিপোর্টটি বার্লিনে প্রথম প্রকাশ হয়েছে গত মাসে। যখন বার্লিনের কেউ জড়িত ছিল কিনা জানি না, তবে টিআইবিতে আঞ্চলিক পর্যায়ে যারা কাজ করেন, আমাদের অনেক বন্ধু বান্ধবীরা এখানে চাকরি করছেন, কাজ করছেন, লিয়েনে যে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তো ইস্যুটা হচ্ছে যে আমি যখন করছি তখন আমার নিশ্চয়ই একটা ফিলসফি আমার কাজ করবেই এখানটাতে। সেই ফিলসফিটা কার দ্বারা প্রভাবান্বিত, কেন আমরা করছি, যেটা একটু আগে ইব্রাহিম খালেদ স্যার বলছিলেন যে লবিস্ট নিয়োগ ইত্যাদি,
তো বাংলাদেশে আপনি দেখবেন যে বিদেশি অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে, অ্যাকশন এইড আছে, টিআইবি আছে, অক্সফাম জিবি আছে, বিভিন্ন ধরনের। এবং এইসব জায়গায় আমাদের বাংলাদেশের মানুষরাই কাজ করে। ওনারা যে একটা প্রশ্ন করেছেন যে মীর জাফর, আমি এত কঠোরভাবে বলতে চাই না, কিন্তু আমি সাধারণীকরণও করছি না, কিন্তু দেশের প্রতি যদি আমার সত্যিকারের একটা মানে ফিলিংস ভালোবাসা থাকে, থাকে, তাহলে সে জায়গায় আমি এটা মনে রাখবো যে 85% উইমেন শ্রমিক কিন্তু এই সেক্টরে কাজ করছে। এবং উনি যেটা বললেন যে 28 তারিখে একটা মিটিং হবে, তার মানে এই না যে আমি সীমাবদ্ধতাগুলো চ্যালেঞ্জগুলো সামনে নিয়ে আসবো না, আমি 100 বার আনবো, বস্তুনিষ্ঠভাবে আমি আনবো। ইউরোপিয়ান ইউনিয়নও শোনা উচিত যে এখানে কি ধরনের অনিয়ম হয়, নারীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাচ্চা রাখার জায়গা আছে কিনা, তাদের মজুরিটা ঠিক পাচ্ছে কিনা, তাদের এনভায়রনমেন্ট কেমন, তাদের সেফটি সিকিউরিটি কেমন, এই প্রশ্নগুলো কিন্তু আমরা সবসময় আলোচনা করে আসছি। আজকে হয়তো সেটা আলোচনা হিসাবে আসছে না, এইগুলো তো অবশ্যই আসবে, কিন্তু তার মানে এই না যে আমি একটা ভিত্তিহীন একটা রিসার্চ আমি এটা প্রকাশ করব। এবং আমি এটাকে মনে করি জ্ঞান দুর্নীতি। যদি কোনো মামলা হয়, আপনার ইন্টেলেকচুয়াল যে একটা নলেজ তারা এখানে রিফ্লেক্ট করেছে, টোটালি এটা আমি অ্যাজ এ সোশ্যালজিস্ট আমি দায়িত্ব নিয়েই বলছি, সেটা একেবারেই একটি ভিত্তি। এই জ্ঞান দুর্নীতি নিয়ে আরো আগেও অনেক অভিযোগ এসেছিল যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এগুলো আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এগুলো আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই করা যাচ্ছে না এর মানে এটাকে প্রতিহত করার জন্য বা আটকানোর জন্য বা বন্ধ করার জন্য। কি বলেন? যেমন ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি ইউনুসের ব্যাপারেও তাই। যখন বলা হয় যে উনি ফাউন্ডিং ফাদার বাংলাদেশের, এটা কি ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি না? এটা তো পরম অসত্য, কিন্তু তবুও তো তারই লোক ইউনিস সেন্টার থেকে বলা হলো। তো ইউনিস এই সমস্ত ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি নিয়েই, কারণ লবিস্ট যারা, লবিস্টরা সাধারণত ডিসঅনেস্টি হয়ে থাকেন, এরা অনেস্ট হতে পারেন না, বা ইন্টেলেকচুয়ালি তো বটেই, ফিনান্সিয়ালিও ডিসঅনেস্ট হতে পারেন, পয়সা কড়ির বিনিময়ে হতে পারেন। তো আরেকটি কথা আমাদের প্রশ্ন, মানে যেটা ঢালাওভাবে বলা হয় হ্যাঁ, যে পয়সার বিনিময়ে আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর কাছে দেশের বিভিন্ন তথ্য তুলে দেওয়া হয়, যে এই অভিযোগটা কিন্তু করা হয় এই এদের বাংলাদেশে বিরুদ্ধে। একটু ভালনারেবল পজিশনে ফেলার জন্য অনেক কিছু চায় করতে, তো তারা সরাসরি করতে পারে না বলে লবিস্ট নিয়োগ করে। আমি আরেকটা প্রশ্ন আপনাকে এইখানে রেখে একটা প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি প্রফেসর মাহমুদা খাতুন, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জি। আমার একটি প্রশ্ন ছিল, এই যে রিসার্চ রিপোর্ট টিআইবি করেছে এবং আগেও করেছে, এখানে কি আসলে আপনারা দেখেছেন কিনা এটা পারপাসিভ স্যাম্পলিং দিয়ে করা হয়েছে, মাত্র যেহেতু 74 জন, এবং পারপাসিভ স্যাম্পলিং দিয়ে যদি করা হয় আসলে কি আসলে আমরা তাদের এই ফলাফলটাকে সাধারণীকরণ করতে পারি কিনা, সেই বিষয়টি এখানে একজন সমাজ বিজ্ঞানী এবং একজন অর্থনীতিবিদ মানে আছেন, উপস্থিত আছেন, ওনারা কি এই বিষয়টা ভেবে দেখেছেন কিনা যে আসলে স্যাম্পলিংটা কিভাবে করা হয়েছিল এবং স্যাম্পলিংটা কিভাবে করা হয়েছিল বা কোন প্রক্রিয়ায়, অথবা আসলে এর ফলাফলটাকে সাধারণীকরণ করা যায় কিনা। জি ধন্যবাদ। এই বিষয়ে আপনি উত্তর দিবেন, উনি বলছেন। না, আমি তো একদমই বলছি যে এটা আসলে গবেষণার রীতি মেনে গবেষণা হয়নি, এটা গবেষণার আবরণে একটা গার্মেন্টস সেক্টরকে একটা আঘাত করা হয়েছে, এইভাবে এত সরল করেই বলতে চাই। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের আগের প্রশ্নকারী জানতে চেয়েছিলেন যে এ ব্যাপারে কিছু আইনগতভাবে করণীয় আছে কিনা। আমার যতদূর মনে পড়ছে, টিআইবি যখন অশালীনভাবে বাংলাদেশের সার্বভৌম সংসদকে আঘাত করেছিল, তখন সংসদের অনেকেই কথা বলেছিলেন, এবং সুরঞ্জিত সেনগুপ্ত আমার যতদূর মনে পড়ে বলেছিলেন যে এটি আমরা আইনগতভাবেই দেখার জন্য এবং প্রয়োজনে তাদেরকে এখান থেকে পাত্তাড়ি গোটানো, যাকে বলবে না, ক্যান্সেল করে দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু মুশকিল কি, যেগুলো তারা বলেন সংসদে দাঁড়িয়ে, কিন্তু তারপরে কিন্তু কোনো ফলো আপ নেই। এটি যদি সত্যি সত্যি, এটা উনি বললেন যে এটা কোনো এনজিও, টিআইবি ইজ এনজিও, এটাই বলেছিলেন তিনি, আসলেও তাই, একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবং সংসদের বিষয়টা তো ডক্টর সাদেক আলিম বললেন, পত্রিকায় প্রকাশিত বিভিন্ন রিপোর্ট, এবং আমরা পত্রিকায় প্রকাশ সেই রিপোর্টগুলি হয় যেগুলি নেগেটিভ রিপোর্ট, সেগুলি প্রকাশ হয়। যেখানে এত পত্রিকা আছে, মাত্র 4টা পত্রিকা, জি, এটা তো কোনো হিসাবেই পড়ে না। তা হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর, ইত্তেফাক। তো আইনগত সত্যি বলছি, যদি সুরঞ্জিত সেনগুপ্ত, উনি আরেকটি কথা বলেছিলেন যেটা আমি খুব ভালো জানি না, উনি বলেছেন যে আরেকটি আইনের খসড়া আমার হাতে আছে, আমরা এটা দেখে দিচ্ছি, এবং সেই খসড়ার আলোকেই
এদের কার্যক্রমের বিচার করা হবে। আমি কিন্তু পুরো জিনিসটা আমরা জানি দেখি না। যে এই ঘটনাগুলো Follow-up যখন নেই, হয় follow-up নেই। কিছু বলা হয় সরকারের পক্ষ থেকে, পরবর্তীতে আর কিন্তু শেষ, এটা আস্তে আস্তে চাপা পড়ে যায়। চাপা পড়ে যায়। যে ব্যবস্থা হবে বা আইনগত একটা প্রক্রিয়া হবে, সেই আইনগত প্রক্রিয়াটা পরবর্তীতে আর হয় না। তাহলে প্রশ্ন ওঠে, যে প্রশ্ন টিআইবি করেছেন যে ঘাটে ঘাটে ঘুষ দিতে হয়, তাহলে টিআইবি কি ঘুষ দিয়ে ওগুলোকে বন্ধ করে রাখে কিনা, এই প্রশ্ন তো করা যেতে পারে। জি, নাহলে যেমন মাননীয় প্রধানমন্ত্রী মানে সব সময় বলেন যে তোমরা যে কোনো কথা বলো 3 মাস পর পর বলবা, কারণ 3 মাসের বেশি সময় হইলে আমরা বাঙালিরা কিন্তু ভুলে যাই। এই জন্য তোমরা সব সময় 3 মাস পরে পরে কিন্তু ওই কথাটা রিপিট করবা। তা আমার মনে হয় স্যার যেটা বলছে হয়তো ওই রকম হইতে পারে যে সময় গেছে, ভুলে গেছে। জি, আপনি আইনগত প্রক্রিয়ার কথা বলছিলেন, আপনারা কি এই ধরনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে তদবির করবেন কিনা, যে হ্যাঁ এই বিষয়টিকে একটা আইনগত কাঠামোর মধ্যে আনা, যে আমি যে সিস্টেমে গবেষণা করব সেটা অবশ্যই যে সিস্টেম মেনে গবেষণা করা উচিত, যেটা নিয়ে আজকে একজন দর্শকও ফোন করলেন, একজন অধ্যাপক ফোন করলেন যে আমি সিস্টেম ছাড়া আমরা সবাই বলছি যে হ্যাঁ যেই মেথোডোলজি অনুসরণ করা উচিত সেভাবে না করে একটা ঢালাওভাবে একটা কথা বলে দিচ্ছি, এফেক্ট পড়ছে গোটা শিল্পের উপরে। এনজিওর ব্যাপারে তো এক আইন তো আছেই, এই আইনটাকে কিভাবে মডিফাই করে যাতে যে কেউ যে কোনো সময় যে কোনো কিছুর বিরুদ্ধে এইভাবে ঢালাওভাবে মন্তব্য না করতে পারে, সেরকম একটা সরকারের কাছে অবশ্যই আমাদের রিকোয়েস্ট থাকবে যে হ্যাঁ সরকার এটাকে আরো কিভাবে বিভিন্ন আইন যেমন সংশোধন করে একটা নিয়মের মধ্যে আনা, এই জিনিসটা সরকারের করা উচিত। আর আমরা যেটা বিজিএমইএ বিকেএমইএ আমরা ব্যক্তিগতভাবে আমরা আলাপ করব অবশ্যই লয়ারের সাথে। এই কম্প্যাক্টের মিটিংটার জন্য আমরা খুব ব্যস্ত সময় কাটাচ্ছি। এই 28 তারিখে কম্প্যাক্টের মিটিংটা হইলেই ফার্স্ট উইকেই আমি কথা বলবো, এই দেশের ভালো ভালো লয়ারের সাথে কথা বলবো। আমরা এত সহজে ছেড়ে দিব না, কারণ হলো আমার তো ঢালাওভাবে যেসব মন্তব্য করেছে, একটা পার্সেন্টেজ নিয়ে আপনি কথা বলেন 1% 2%, এরকম দুর্নীতি সারা পৃথিবীতে হয়। ওনারও যেখান থেকে ওনাদের উৎপত্তি স্থল সেখানেও হয়, সারা পৃথিবীতেই হয়। তো সেই ক্ষেত্রে এইভাবে ঢালাওভাবে এত বড় একটা সেক্টর নিয়ে আমাদের দেশকে যেটা স্যার একটু বলছে যে আস্তে আস্তে আমরা কিন্তু ইয়ের সময় আপনার যখন হলো সারা পৃথিবী যখন একটা টালমাটাল অবস্থার মধ্যে ছিল রিসিশনের সময়, তখনও কিন্তু বাংলাদেশ এই রিসিশনটা টেরই পায় নাই মনে হয়। কারণ বাংলাদেশ কিন্তু একটা দেশ যে দেশটা রিসিশন টের পায় নাই। ইউরোপের গ্রিস বা স্পেন বা আপনার ইটালি, প্রতিটা দেশ যখন একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, সেখানে কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে এত প্রতিকূলতার পরেও, এই যে হরতাল অবরোধ গেল 92 দিন, এত কিছুর পরেও কিন্তু আমরা ঠিক আমাদের যেভাবে এগিয়ে যাওয়া উচিত আমরা সেভাবেই যাচ্ছি। আমাদের এখানে যত কিছু আমাদের নামে দুর্নাম করা হয়, দুর্নীতি বা যা কিছু, এর যদি অর্ধেকও যদি সঠিক হয় তারপরেও তো আমরা ভালো করতেছি। কিন্তু আমাদেরকে যতটুকু না আমরা করি তার থেকে অন্তত পক্ষে 90% বাড়াইয়া বলা হয়। তো এই জিনিসগুলো আমার সরকারের কাছে আবেদন থাকবে যে অবশ্যই এনজিওরা যাতে যখন তখন যে কোনো জায়গায় যে কোনো কিছু মন্তব্য না করতে পারে সেরকম একটা আইনের প্রশ্ন করলেন একজন। হ্যাঁ, ডক্টর মাহমুদা আমার কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে, সে একটা যথার্থই প্রশ্ন তুলেছেন। আসলে তার প্রশ্নের মধ্যেই উত্তরটা ছিল যে আমরা যেটা 2012-14 অক্টোবর যে স্টাডিটা হয়েছিল সংসদ সদস্যদের উপর, সবাই নেতিবাচক কাজ করেন, দুর্নীতিগ্রস্ত ইত্যাদি, সেখানেও কিন্তু আসলে পারপাসিভ স্যাম্পলিংটা ইউজ করা হয়েছিল। সচেতন নাগরিক কমিটির সদস্যদেরকে ধরে নেওয়া হয়েছে তারা সবাই নাকি নিরপেক্ষ এবং তারা নিরপেক্ষ মতামত দিয়েছেন। এবং এখানে যে 74টা, এটাও কিন্তু একটা পারপাসিভ স্যাম্পলিং এর মধ্যে দিয়ে সাধারণীকরণ করা হয়েছে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ধরা হচ্ছে যে এরাই রিপ্রেজেন্ট করছে সব ফ্যাক্টরি, সব শ্রমিক, সমস্ত কর্মকর্তা ইত্যাদি। সে কারণে এটা অবশ্যই গ্রহণযোগ্য না, যেখানে আমার স্যাম্পল সাইজ মানে আমার এদের যে পপুলেশন সাইজ সেটা অনেক বেশি বড় হয়েছে, সেই জন্য এটা গ্রহণযোগ্য না। আমি যেটা বলবো যে উনি যেটা বলছেন যে আইন করা, এনজিওদেরকে এরকম নিয়ন্ত্রণ, এনজিওদের নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে প্রচুর নানা ধরনের ক্যামোফ্লেজড বা ডাইরেক্ট অনেক ধরনের ব্যবস্থা, বিধিনিষেধ, রুলস আছে। আইন করে আমি কণ্ঠরোধ না, আইন করে আমি কারো কণ্ঠরোধ করতে চাই না। সেইভাবে যে আইন আছে সেটাই যথেষ্ট।
যেটা বিষয় যে এনাদেরকে দায়িত্ববোধের জায়গায় নিয়ে আসতে হবে, স্বচ্ছতার জায়গায়। কারণ কিভাবে তারা যখন সেটা? এত বড় করে জি। কথা বলেন, এটা একটা পলিটিক্স, এখানে এটা হচ্ছে উন্নয়নের রাজনীতি। সেটা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে আমরা এখনো অনেক সবল রাষ্ট্র, আবার কোনো কোনো জায়গায় আমরা দুর্বল, কিন্তু আমাদের সুশাসনের দিক দিয়ে আমরা এখনো অনেক দুর্বল। যেমন আজকে একটা খবর আছে যে বাংলাদেশে 12টি মন্ত্রণালয়কে কারণ দর্শানোর কথা বলা হয়েছে। সেটা কেন? যে 34,500 কোটি টাকা বিদেশি সহযোগীরা দিয়েছেন, কিন্তু তারা মাত্র খরচ করতে পেরেছেন 8,500 কোটি টাকা। তাহলে বাকি টাকাটা তারা কেন খরচ করতে পারলেন না, সেটার জন্য কারণ দর্শাতে হবে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে যখন তারা টাকা নিয়ে আসেন প্রতি বছর খুব মানে সরগরমে, কিন্তু তারপরে তারা কিভাবে কি খরচ করলো সেটা তো আমরা জানি না। জি। আমি একটা কমিশনে 5 বছর কাজ করেছিলাম, আমি দেখতাম প্রতি বছর বাজেট চলে যেত। জি, Because আমাদের- এই যে আমি শেষ সময়টা ওনাকে inefficiency, দেব। জি। এই জায়গাটার জায়গায় দেশের এটা আমি দুর্বলতা লাস্ট আছে। পয়েন্টে বলি, খুব জরুরি। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কিছু প্রতিষ্ঠান সে জায়গায় অনেক বেশি মানে এফিসিয়েন্সি দেখাতে পারে, যে কারণে বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু প্রাইভেট সেক্টরে আছে। প্রায় পাবলিকের থেকেও কিন্তু বেশিরভাগ মানুষ এমপ্লয়েড কোন সেক্টরে? প্রাইভেট সেক্টরে। ওনারা প্রাইভেট, নন গভর্নমেন্ট প্রাইভেট। সেহেতু হঠাৎ করে এখানে কি ধরনের আইনের আপনি আশ্রয় নেবেন, সেটা একটা এই জায়গাটা হয়তো দুর্বল জি, ভেবে শেষ কথাটা- এই ধরনের রিপোর্ট আসতে পারে অনেক আমি সময়। মনে করি যে দুর্নীতির ব্যাপারে অবশ্যই প্রতিবেদন হতে পারে, কারণ দুর্নীতি আমাদের দেশের একটা বড় ব্যাধি। কিন্তু দুর্নীতিকে আঘাত করতে গিয়ে যদি আপনি রাষ্ট্রের একটা কাঠামোকে আঘাত করেন বা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অংশকে আঘাত করেন, পা কেটে ফেলেন রাষ্ট্রের, বা অর্থনীতির চাকায় আঘাত করেন। চাকায় আঘাত করেন, তাহলে সেটাকে আমি দুর্নীতি বিরোধী বলবো না, সেটাকে বলবো রাষ্ট্র বিরোধী। এবং আমরা এইখানে আমাদের জি, একটা distinction আমরা শেষ করতে চাচ্ছি। শেষ করার আগে আমরা আবারও বলি যে হ্যাঁ, টিআইবির লক্ষ্য হচ্ছে দুর্নীতি চিহ্নিত করা। আমরাও মনে করি, যেটা বলেছি, যে টিআইবি যখনই এ ধরনের দুর্নীতি রিপোর্ট প্রকাশ করবে, টিআইবির উচিত Share যে করে নেওয়া। স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে ডাকা, সাংবাদিকদের যেভাবে ডাকা হয় সেভাবে স্টেক হোল্ডারদের ডাকতে পারে, অবশ্যই। সেভাবে ডেকে নিয়ে সেটা গোল টেবিলের মাধ্যমে সেটা উপস্থাপন করা যে আমাদের এইভাবে এটা আমরা পেয়েছি। সেইখানে যারা স্টেক হোল্ডার থাকবেন তারা তাদের কথা বলবেন, টিআইবি তাদের কথা বলবেন, সাংবাদিকরা তার থেকে রিপোর্ট করবে, এবং তার থেকে হয়তো একটা সমাধানের পথও বেরিয়ে আসতে পারে যদি কোনো দুর্নীতি থাকে না, বা ইয়ে সেটা থাকে। হবে গঠনমূলক সমালোচনা। জি, আমরা- এবং সেইভাবে যদি কেউ করে জি। তাহলে সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জি, জানাই সেটাই এবং হওয়া উচিত, ধন্যবাদ জানাই। সেটাই হওয়া উচিত। আমরা অপেক্ষায় থাকলাম, দেখি টিআইবি কি করে। না, এই রিপোর্টগুলো নাজিল না হয়ে জি। আপনি যেটা বললেন যে একটা আসলেই। সুন্দর ভাই, আমার কাছে এই সেমিনারের আছে, হ্যাঁ, আমার কাছে এই সেমিনারের আছে, মাধ্যমে জি। প্রকাশ করা, জি। ওটা ভালো কথা। এইটাই আমরা চাচ্ছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।